ক্ষুদিরাম, ক্ষুদিরাম। বিছানা ছেড়ে উঠে ঘর থেকে বেরিয়ে হরকে সাঁকল। ব্যাপার কি? উঠেই একেবারে ক্ষুদিরামের খোঁজ কেন? না, ওকে আজ একবার পোস্ট অফিসে পাঠানোর ছিল। ক্ষুদিরাম বাড়িতে নেই, বাজারে গেছে। ও, তা কাগজ দিয়ে যায়নি এখনো? না, আজ একটু দেরি করছে, কোনো কারণে আটকে গেছে বোধহয়। আচ্ছা, শোনো, যতক্ষণ কাগজ না আসে একটু রেডিওটা চালাও তো। ততক্ষণ রেডিওতেই না হয় একটু খবর শোনা যাক। রেডিওটা সবে মাত্র চালিয়েছি, ঠিক সেই সময় ক্ষুদিরাম বাজারের থলি হাতে করে ঘরে প্রবেশ করতে করতে বলল, বাবু, রেডিওতে খবর শুনছেন? ওখানে খবর শুনতে হবে না, আজ আজ আমি আপনাদের খবর দিচ্ছি। এই সেরেছে, ক্ষুদিরাম আবার কি খবর আনলো? সিদ্ধার্থবাবুর বাড়িতে গতরাতে চুরি হয়েছে। সিদ্ধার্থবাবু মানে? আরে, আমাদের এলাকার নেতা সিদ্ধার্থবাবু। বাবা, সে কি কাণ্ড! তার বলছি কি, রাস্তায় কমলবাবুর সাথে দেখা হয়েছিল, উনিই খবর দিল। আপনার খোঁজ করছিল বাবু, দেখা করতে চায়। আমি বলে দিয়েছি বাবু এখনো ঘুম থেকে ওঠে নাই, আধ ঘন্টা পর আসুন। ঠিক করি নাই বাবু? একদম। শুনুন পুটিবাবু, আপনি তাহলে একটু ব্রেকফাস্টের ব্যবস্থা করুন, নাকি সাথে একটু চা, কেমন? আর শোন, বেলার দিকে তোকে একটু পোস্ট অফিসে যেতে হবে। এই বলে হরকেশ দাঁত মাজতে মাজতে গেল বাথরুমে, আর ক্ষুদিরাম দাঁত বের করে গেল রান্নাঘরে। এরপর ঠিক আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা নাগাদ দরজায় টোকা পড়ল। কমলবাবুই নিশ্চয়ই, যেটা আমাদের কিনা পূর্ব প্রত্যাশিত। আমি গিয়ে দরজা খুলে বললাম, আসুন কমলবাবু, আপনারই অপেক্ষা করছিলাম আমরা। ক্ষুদিরাম এসে বলল আপনি আসবেন বলেছেন। হ্যাঁ, শুনেছেন তো? হ্যাঁ, শুনলাম। কমলবাবু ঘরে প্রবেশ করলে পর হরকেশ বলল, বসুন। কি ব্যাপার বলুন তো? শুনলাম সিদ্ধার্থবাবুর বাড়িতে নাকি চুরি হয়েছে, অনেক টাকার জিনিস গেছে নাকি? আরে মশাই, আর বলবেন না। চুরি হয়েছে ঠিক বলা যায় না, বলা যায় চোর ঢুকেছিল। কারণ শুনলে অবাক হবেন, চুরি তেমন কিছুই হয়নি, কিন্তু ঘর ময় তছনছ করে গেছে। অনেক খোঁজ নেওয়ার পর দেখা যায় ঘরের মূল্যবান জিনিসপত্র যেমনকার তেমনই রয়েছে। টাকা পয়সা, সোনা গয়না ওসব চোর কিছুই ছুঁয়ে দেখেনি। তবে চুরি হয়েছে, চুরি হয়েছে কেবলমাত্র একটা পাথর। পাথর চুরি হয়েছে মানে? তাহলে বলি শুনুন। ভদ্রলোকের একটা অদ্ভুত শখ, একটা নয়, বলতে গেলে দুটো শখ। একটা হলো পাথর কালেকশন। পাথর সংগ্রহ করার প্রতি ওনার যে কি নেশা, সে আর কি বলবো, যাকে বলে হবি। আরেকটা হলো দেশ বিদেশে ঘুরতে যাওয়া। ঘুরতে খুবই পছন্দ করেন, আর যেখানেই যান সেখান থেকে নানান ধরনের বিশেষ বিশেষ রকমের পাথর সংগ্রহ করে আনেন। এর মধ্যে কয়েকটা পাথর দেখতে বেশ সুন্দরও। ওনার একটা ঘর আছে, সেই ঘরটাকে দাদা যেন একটা ছোটোখাটো পাথরের এক্সিবিশন হল বানিয়ে রেখেছেন। এত রকমের পাথর, দেখলে আশ্চর্য হবেন। অথচ সেগুলোর ব্যাপারে জিজ্ঞেস করতে যান, তাদের একটারও ব্যাপারে তিনি কিছুই বলতে পারবেন না। কোনটার যে কি নাম তাই জানেন না। আর পারবেও কোত্থেকে? লেখাপড়া তো খুব একটা জানেন না। পূর্বপুরুষ ছিল তাঁতি, রেশমের কারবার করতে করতে বাপ কাকা মস্ত কারবারি হয়ে ওঠে। সিদ্ধার্থবাবুরও ছেলেবেলায় লেখাপড়ায় মাথা ছিল না, তা পড়াশোনা হবে না দেখে অল্প বয়স থাকতেই বাপ কাকার ব্যবসাতেই লেগে পড়ে, আর কারবার করে মস্ত ধনী ব্যক্তি হয়ে ওঠে। তবে আমাদের সিদ্ধার্থবাবু মনের বড় ভালো লোক, লোক খারাপ নয়, তার উপর পয়সাওয়ালাও বটে। সেই দেখেই তো পার্টির তরফ থেকে তার নাম নমিনেট হয়। তারপর থেকেই চলছে। সে যাই হোক, তো এবার কথা হলো, ওই একটা পাথর তো চুরি গেছে,
তাই খুব মূল্যবান নাকি? তার বলি কি করে, উনি নিজেও সে কথা বলতে পারবেন কি না সন্দেহ আছে। তো কথা হচ্ছে হরকেশবাবু, উনি আপনাকে একবার যেতে বলেছেন। পুলিশকে জানিয়েছেন? আরে না মশাই, পুলিশকে কি করে জানাবে বলুন? কি বলবে যে আমার একটা ছোট্ট পাথর হারিয়ে গেছে? লজ্জার খাতিরে বলতে পারেনি, তাই তো আমাকে বলে আপনার কাছে পাঠিয়েছেন। আমার নিজেরও আপনাকে বলতে না কেমন কেমন লাগছে। কি বলি বলুন, একটা সাধারণ পাথরের জন্য বুঝতেই পারছেন, পাটি ফাটি করলে এই এক সমস্যা। মানাও করতে পারলাম না, এমন এক তুচ্ছ ব্যাপারের জন্য মশা মারতে কামান্দাগারের ব্যবস্থা। যাই হোক হরকেশবাবু, আপনি দয়া করে একটু চলুন, তাহলে আমার একটু মান রক্ষা হয়, এই আর কি। বাকি না হয় ওনার মুখ থেকেই শুনবেন। নিতান্তই কি সাধারণ ব্যাপার হবে অজয়? কি মনে হয়? আচ্ছা বেশ, চলুন দেখেই আসা যাক। এরপর আমরা কমলবাবুর সাথে সিদ্ধার্থবাবুর বাড়ির দিকে রওনা হলাম। সিদ্ধার্থবাবুর সাথে আমাদের পূর্ব পরিচিত হলেও এর আগে তার বাড়িতে কখনো যাওয়া হয়নি। যাতায়াতের সময় বাইরে থেকে বাড়িটা লক্ষ্য করেছি বটে, কিন্তু ভিতরে কোনোদিনও প্রবেশ করা হয়নি। দীর্ঘ 4 তলা বাড়ির ফটকের মধ্যে দিয়ে প্রবেশ করে দেখলাম বাড়ির সামনের অংশটায় রয়েছে উঠোনের মতো একটা খোলা প্রাঙ্গণ এবং বাড়ির চারধারে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। ফটক থেকে বাড়ির প্রবেশদ্বার পর্যন্ত ফুট 3 চওড়া রঙিন নুড়ি পাথর দিয়ে রাস্তা বানানো হয়েছে। ওনার মতো পাথর প্রেমিকের উপযুক্ত রাজপথ বটে। আমরা এগোলাম। ঘরের প্রবেশদ্বারের সামনে একটা মস্ত জার্মান শেফার্ডকে চেন দিয়ে বাঁধা রয়েছে। সেই দীর্ঘাকায় প্রাণীটা দোরগোড়ার মেঝেতে শটান হয়ে শুয়ে ঝিমোচ্ছিল। আমাদের দেখা মাত্রই ঘুমের তন্দ্রা কাটিয়ে ঢুলু ঢুলু চোখ নিয়ে কোনো রকমে উঠে বসে ঘেউ ঘেউ স্বরে সেটা ডেকে উঠল। আমরা দাঁড়িয়ে গেলাম। কমলবাবু দেখলাম কুকুরটির সামনে গিয়ে তার মাথায় একটু হাত বোলাতেই শান্ত হয়ে গেল। কমলবাবু বললেন, জিমি ওরম করে না, ও কিছু করবে না, কামড়ায় টামড়ায় না, ও খুব ভালো। আসুন ভিতরে চলে আসুন। কমলবাবু বললেন বটে, কিন্তু তার বৃহৎ চেহারাটি দেখে মন মানতে চাইল না। একটু চাপা ভয় নিয়ে কোনো রকমে সেটাকে পাশ কাটিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম। হরকেশ দেখলাম যথারীতি নির্ভীক। ঘরের ভিতরে প্রবেশ করে দেখি জিনিসপত্র সব লণ্ডভণ্ড। এক মধ্যবয়স্ক গৃহিণী, সম্ভবত সিদ্ধার্থবাবুর স্ত্রী, এবং 2 ভৃত্য মিলে সবকিছু গোছানোর চেষ্টা করছে। বৈঠকখানা ঘরের একটা সোফার উপর সিদ্ধার্থবাবু মনমরা হয়ে বসে রয়েছেন। আমাদের ভিতরে ঢুকতে দেখে ওনার চটকা ভাঙল। বললেন, আসুন আসুন হরকেশবাবু, আসুন বসুন, আপনাদেরও বসতে আজ্ঞা হোক। দেখুন না কি কাণ্ড, কাল রাত্রে মশাই বাড়িতে চোর ঢুকেছিল। হ্যাঁ শুনলাম, তবে আপনার নাকি তেমন কিছুই চুরি যায়নি। আরে হ্যাঁ মশাই, সেটাই তো আশ্চর্য কথা। চোর ঢুকলে তো দাবি দাবি জিনিস চুরি করবে বলুন, কিন্তু কি অদ্ভুত, সেসব কিছু না নিয়ে আমার একটা শখের জিনিস চুরি করে নিয়ে গেছে। কি কাণ্ড বলুন। হ্যাঁ সেটাও শুনলাম। দেখবেন, আসুন আসুন তাহলে দেখাচ্ছি। এই বলে উনি আমাদের নিচতলাতেই একটা ঘরে নিয়ে চললেন। যেতে যেতে তিনি বললেন, ঘুম থেকে উঠে যখন দেখলাম ঘরময় পুরো তছনছ হয়ে রয়েছে, বুঝতে আর বাকি রইল না যে ঘরে চোর ঢুকেছিল। প্রথমেই আমরা তড়িঘড়ি দেখতে শুরু করলাম দামি দামি জিনিসপত্রগুলো ঠিকঠাক আছে কিনা। আলমারি দেখলাম, সিন্দুক দেখলাম, সব খুলে খুলে দেখলাম।
দেখলাম সব জিনিসপত্র ঠিকঠাকই আছে। তখন আমার মনটা না কেমন একটা কামড় দিল। আমি ছুটে আসলাম এই ঘরে। একে একে সব যখন মিলিয়ে দেখি আমার একটা পাথর গায়েব। আমরা উক্ত ঘরটায় প্রবেশ করলাম। দেখলাম ঘরের একটা দেওয়াল জুড়ে উনি এক মস্ত শোকেস বানিয়েছেন। দেওয়ালের সাথে সাঁটিয়েই সেটা বানানো হয়েছে। শোকেসের কাঠের বিটগুলোতে সুন্দর নকশা করে কারুকার্য করা হয়েছে। কমলবাবু কিছু ভুল বলেননি। শোকেসের কারুকার্যের বাহার আর ভিতরের বস্তুগুলোকে দেখে একটা এক্সিবিশনের ঘর বলেই যেন মনে হয়। এছাড়াও ঘরের অন্যান্য দেওয়ালে রাখা রয়েছে দামি দামি পেন্টিং, রয়েছে বেশ কিছু সুন্দর কারুকার্য করা মূর্তি এবং সাথে রাখা রয়েছে শৌখিন ফুলদানি ও কিছু আসবাবপত্র। অর্থাৎ বেশ পরিপাটি করেই ঘরটাকে সাজানো হয়েছে। সুতরাং দেখে বোঝাই যায় যে এই ঘরটি সিদ্ধার্থবাবুর সত্যিই খুব শখের। আমরা পাথর রাখা সেই শোকেসের সামনে এসে দাঁড়ালাম। এই সব কয়টা কি আপনি নিজেই কালেক্ট করেছেন? হরকেশ বলল। হ্যাঁ, তা করেছি। আমার ওই দুটোই শখ। এক ভ্রমণের শখ, আরেকটা হলো এই পাথর সংগ্রহ। উনি ফোকলা দাঁতের গাল ভরা হাসি নিয়ে আহ্লাদিত হয়ে বললেন কথাটা। যেখানেই বেরুতে যাই সেখান থেকে স্মৃতি হিসাবে আমি ওই একটা করে পাথর কুড়িয়ে আনি। সত্যি বলতে পাথরগুলো কিন্তু খুব সাধারণ পাথর নয়, গুণবিচারে না হলেও অন্তত দর্শনের দিক থেকে। নানা রকমের পাথরের মধ্যে বেশ কয়েকটা আমার চেনা চেনাও লাগল। যেমন একটা দেখলাম বেশ কতগুলো পাথরের রাশি একত্রিত হয়ে পরস্পর সারি সারি খাড়াভাবে শ্রেণীবদ্ধ হয়ে রয়েছে। সেই শ্রেণীবদ্ধর মধ্যে মাঝের পাথরটা যেন সোজা লম্বা হয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে এবং সেই লম্বা পাথরটাকে ঘিরে বাকি পাথরগুলো পরস্পর পাশাপাশি দাঁড়িয়ে, যেগুলো কিনা তার থেকে আকারে ছোট। সব কয়টা পাথরের মাথাগুলো কিভাবে বোঝাই? শ্রোতার যদি বায়োলজিতে অল্প বিস্তার জ্ঞান থাকে এবং তিনি যদি ব্যাকটেরিয় ফাজের ব্যাপারে জানেন, তাহলে বলবো সেগুলো দেখতে খানিকটা ব্যাকটেরিয় ফাজের ক্যাপসিড হেডের মতো অথবা হেডের মতো। বিষয়টা একটু জটিল হয়ে গেল বুঝতে পারছি। ধরুন কিছুটা যেন শঙ্কু আকৃতির। সব মিলিয়ে সেটাকে যেন রাজরাজাদের দুর্গের মতো দেখতে লাগছে। রং ঈষৎ গোলাপি। বুঝলাম এটা পিঙ্ক ক্রিস্টাল পাথর। এইরূপ আরও একটা পাথর দেখলাম সাদা রঙের এবং আরও একটা একই রকমের, আকারে যদিও প্রথমটার থেকে অনেকটাই ছোট, রং সেটার সবুজ। এছাড়াও দেখলাম একটা রয়েছে লাল পাথর, কোনোটা আবার গাঢ় সবুজ রঙের, একটা হলদে ধরনের গোল এবং চ্যাপ্টা। আরও একটা রাখা রয়েছে নীল বর্ণের, লম্বাটে এবড়ো খেবড়ো। এইরূপ প্রভৃতি নানান আকারের পাথর রাখা। কয়েকটাও অতি সাধারণ গ্র্যানাইট পাথর এবং চুনা পাথরও চোখে পড়ল। এই দুটো পাথর চিনতে পারলাম বলেই এখানে উল্লেখ করলাম। এছাড়াও একটা দেখলাম বেশ অদ্ভুত ধরনের। এর আগে সেটাকে কখনো দেখিনি। যেন ধাতুর বর্গক্ষেত্র বা যেটাকে কিউব বলা হয় সেরকম একটা কিউব, তার উপর আরও একটা কিউব এবং তার কোণ থেকে বেরিয়েছে আরও একটা। এরূপ যেন ৫-৬টা কিউব পরস্পর পরস্পরের সাথে জুড়ে একটা প্রাকৃতিক আশ্চর্য ভাস্কর্য তৈরি করেছে। রং সোনালি, দেখে পাথর বলে মনেই হয় না। সেটা যেন সোনা দিয়ে তৈরি এবং মানুষের হাতেই তার সৃষ্টি। হরকেশ সেটা আমায় দেখিয়ে বলল, বাহ, এটাও আছে দেখছি। অজয়, এটা কি জিনিস জানো? বললাম, কি জানি, তবে প্রকৃতির কি আশ্চর্য নিখুঁত কারুকার্য বলো। হ্যাঁ, সেটাই। দেখে সোনার মনে হয় বটে, কিন্তু সোনা নয়। এটাকে পাইরাইট বলে। এটা আসলে পাথরও না, এটা আয়রন সালফাইড। এর আরেকটা নামও আছে, ফুলস গোল্ড। অদ্ভুত না? বিহারের এক জায়গায় বেরুতে গিয়েছিলাম, সেখান থেকেই এটা এনেছি।
যাই হোক, সিদ্ধার্থবাবু, আপনি কি এই পাথরগুলো পরীক্ষা করিয়ে দেখিয়েছেন কাউকে? এর মধ্যে তো কয়েকটা বেশ মূল্যবান বলেই মনে হয়। অর্থাৎ আমার অনুমান এর মধ্যে বেশ কয়েকটা রত্নপাথরও আছে। তাই নাকি? কি জানি মশাই, আমি তো অত আর জানি না। এসব আমার শখেই সংগ্রহ করা। তবে যেটা চুরি হয়েছে সেটা কিন্তু এগুলোর থেকে অনেকটাই সাধারণ দেখতে ছিল। দেখতে খুব একটা ভালোও না। দাঁড়ান, আমার এগুলোর সব ছবিও তোলা আছে। সেই অ্যালবাম বের করে আপনাকে দেখাচ্ছি। অতপর সিদ্ধার্থবাবু একটা অ্যালবাম নিয়ে এসে কয়েকটা পাতা সরিয়ে বললেন, এই দেখুন, এই যে এটা। পাশ থেকে আমিও উঁকি মারলাম। সত্যি খুবই সাধারণ দেখতে, একটা মিশ্রি কিংবা সন্ধক লবণের মতো সাদা। সাদা কালো ছবিতে যদিও সবই সাদা কিংবা কালো, তবে এখানে সাদা বলতে আমি হিন্দি সাদা শব্দের কথা উল্লেখ করলাম, অর্থাৎ যেটাকে বিশুদ্ধ বলে। যেমন ধরুন, বিশুদ্ধ জলকে হিন্দিতে সাদা পানি বলে, অর্থাৎ ঈষৎ স্বচ্ছ ধরনের পাথরটা। আকারে কত বড় ছিল ছবিতে ঠিক বোঝা যাচ্ছে না। আকারে এই ধরুন 50-60 গ্রামের কাছাকাছি আনুমানিক। আচ্ছা সিদ্ধার্থবাবু, আপনি কি পুরোপুরি নিশ্চিত যে কেবল ওই পাথরটা ছাড়া আপনার আর কিছুই চুরি হয়নি? মোটামুটি এখনো অবধি তো তাই মনে হয়। দামি দামি জিনিসগুলো সব কয়টাই খতিয়ে দেখেছি, সেগুলো তো সবই রয়েছে। যদিও থালা বাসন ঘটি চামচ এগুলো এখনো অবধি দেখা হয়নি। এই যা। কথা বলতে বলতে আমরা পুনরায় বৈঠকখানা ঘরে এসে বসলাম। সিদ্ধার্থবাবু চাকরকে ডাকলেন। নব, এদিকে একটু আয় না বাবা। 1 বছর 35-এর লোক আমাদের সামনে এসে দাঁড়াল। মুখ ভর্তি দাড়ি, মাথায় ঝাঁকড়া চুল। দেখে অতীব দুস্থ বলে মনে হয়। রাস্তায় আপনারা অনেকেই পাগলগোছের ভব ঘুরে ঘুরে বেড়াতে দেখে থাকবেন। দেখে খানিকটা সেরকম বলেই মনে হয়। ডাকছিলেন বাবু? হ্যাঁ, বলছিলাম আমাদের জন্য একটু চা বানিয়ে নিয়ে আয় না, আর সাথে কিছু জল খাবার নিয়ে আসিস। হরকেশ বলল, না না, আমরা চা জল খাবার খেয়েই বেরিয়েছি। তা বললে কি আর হয়? আপনি প্রথমবার আমার বাড়ি এলেন, কিছু একটু মুখে না দিলে হয়? এই তুই যা, নিয়ে আয়। ভৃত্যটি প্রস্থান করলে পর হরকেশ বলল, আপনার বাড়িতে লোক কয়জন? আমি, আমার স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে। যদিও ছেলে এখানে থাকে না, পুনেতে পড়াশোনা করে। আর মেয়ে? মেয়ে বাড়িতেই থাকে, এবছর ম্যাট্রিক দেবে। এই দেখেছেন হরি, এই খুকুকে ডেকে দাও না। আর কতক্ষণ ঘুমাবে? পড়তে বসতে হবে না? আপনার চাকর কয়জন? 2টো চাকর, ওই যে যেটা এসেছিল সে আর ও। এক বৃদ্ধের দিকে তর্জনী নির্দেশ করে বললেন কথাটা। বয়স্ক, ছোট্ট শীর্ণ আকৃতির চাকরটি সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে গেল। ওরা কি এই বাড়িতেই থাকে? হ্যাঁ, এ বাড়িতেই থাকে। বুড়ো চাকরটার নাম হলো হরি। ও অনেক পুরনো, প্রায় 12-13 বছর হলো এ বাড়িতে আছে। 4 তলার কোণের দিকে একটা ঘর আছে, ওই ঘরেই ওদের দুজনের থাকার ব্যবস্থা। আর আরেকজন, সে কতদিন ধরে আছে? ও নতুন এসেছে, এই মাস 3 হলো। আচ্ছা, এবার বলুন তো, চোর ঢুকেছিল কোন পথ দিয়ে, জানা গেছে কি? হ্যাঁ, ছাদে যাওয়ার দরজার শিকল ভেঙে চোর ঢুকেছে। চলুন তাহলে সেটা একবার দেখে আসা যাক। হ্যাঁ হ্যাঁ, চলুন না, চলুন চলুন। সিদ্ধার্থবাবু, কমলবাবু এবং আমরা দুজন মিলে ছাদের দিকে চললাম, চোর কোন পথ দিয়ে ঢুকেছে তা পরীক্ষা করার জন্য। গিয়ে দেখলাম দরজার শিকলটা 4 দিয়ে ভাঙা হয়েছে। তার প্রমাণসুলভ
কিছু দাগ কাঠের দরজার উপর চোর পরিষ্কার চিহ্ন হিসেবে ছেড়ে গেছে। এরপর হরকেশ ছাদের চারপাশে ঘুরে রেলিংয়ের বাইরে উঁকি মেরে দেখতে লাগলো যে চোর কোন পথ দিয়ে ছাদে উঠেছে। একসময় সে বলল, বেশ পাকাপোক্ত চোর, পাইপ দিয়ে উঠে প্রথমে কার্নিশটায় এসেছে, তারপর লাফ দিয়ে ছাদের রেলিং ধরে উপরে উঠে এসেছে। আমরা তিনজনে গিয়েও উঁকি মেরে দেখলাম। কমলবাবু বললেন, ওরে বাবা, বলেন কি মশাই? কিন্তু ওই পাইপের শেষ প্রান্ত থেকে কার্নিশের দূরত্ব তো বেশ অনেকখানি। ওই অবধি চোর পৌঁছলো কি করে? আর ওখান থেকে ছাদের রেলিং, ও সেটাও তো বেশ অনেকটাই উঁচুতে। সেটাই ভাবনার কথা। তবে পারদর্শীদের ক্ষেত্রে খুব একটা অসম্ভব নয়। আসুন, দেখা হয়েছে, এবার নিচে যাওয়া যাক। এই বলা মাত্রই হরকেশ কি যেন একটা দেখে থমকে গেল। তারপর সিদ্ধার্থবাবুকে বলল, আপনি ধূমপান করেন? ধূমপান বলতে ধরুন ওই মাঝে মধ্যে একটু হুকো খেয়ে থাকি। আর সিগারেট? না না, সেটা বছর 5 আগে ছেড়ে দিয়েছি। গিন্নি খেতে দিচ্ছে কই। হরকেশ দুপা এগিয়ে ছাদে পড়ে থাকা একটা সিগারেটের ফিল্টার কুড়িয়ে নিল। তাহলে এটা কি? এ তো সিগারেটের ফিল্টার। কমলবাবু বললেন। হরকেশ বলল, সিদ্ধার্থবাবু, আপনার চোরটিও কিন্তু খুব শৌখিন এবং বিলেতি জিনিস পছন্দ করে। চলুন এবার নিচে যাওয়া যাক। আমরা পুনরায় নিচে গিয়ে বসলাম। যুবক চাকরটা চা এবং জলখাবার দিয়ে গেল। হরকেশ তার পানে চেয়ে রইল। এরপর একটু চাপা স্বরে বলল, এই ছেলেটা কি আপনার বিশ্বস্ত সিদ্ধার্থবাবু? উনি বললেন, 3 মাস ধরে এ বাড়িতে রয়েছে। হরি মানে আমার ওই বৃদ্ধ চাকর, ওই ওকে কাজে লাগিয়েছে। ও বলল ওর চেনাশোনা, ভালো ছেলে, ওর কাজের খুব দরকার। আমারও ছোকরাকে দেখে মায়া হলো। দেখছেনই তো ওকে, দেখলে কেমন মায়া হয় না বলুন? প্রকৃতই ভালো ছেলে, কথাবার্তার অবাধ্য নয়, ব্যবহারও খুব ভালো। আমারও একটা চাকরের প্রয়োজন ছিল, তা হরি বলাতে আমি ছোকরাকে কাজে লাগিয়ে দিই। সেই থেকেই এখানে কাজ করছে। গত রাত্রে আপনারা কেউ কোনো শব্দ শুনতে পাননি? সেটাই তো ভাবছি। জানেন, কাল রাতে যেন মরণ ঘুম দিয়েছিলাম আমি। মাঝখানে বাধা পড়ল। ছোকরা চাকরটা আবার এসে সিদ্ধার্থবাবুকে বলল, গিন্নিমা বাজারে পাঠাচ্ছেন, বললেন কি মাছ আনবো সেটা আপনাকে জিজ্ঞেস করতে। আরে ধুত্তেরি, তোমার গিন্নিমার মাছ খাওয়া যে কবে বন্ধ হবে কে জানে। আমি না যাওয়া অবধি অন্তত হবে না। আজও তার মাছ খাওয়া চাই। দেখছে কথা বলছি, যাও, যা পারো নিয়ে আসোগে। হ্যাঁ, হরকেশবাবু, কি যেন বলছিলাম? হ্যাঁ, তো আমি আমার স্ত্রীও অঘরে ঘুম দিয়েছিল, মেয়েও বেলা অবধি ঘুমোলো, এই এখনো ঘুমোচ্ছে। আমরা উঠে দেখি চাকর দুটোও ঘুম থেকে ওঠেনি। আর আপনার কুকুরটা? ওর তো সবার আগে টের পাওয়া উচিত ছিল। রাতে কি ও চিল্লায়নি? কি জানি, তার কি করে বলি বলুন, ঘুমই যখন ভাঙেনি। তাও বটে। আচ্ছা, এবার বলুন তো, আপনি নিশ্চয়ই ওই পাথরগুলো অনেককেই দেখিয়েছিলেন? হ্যাঁ, তা তো দেখিয়েছি, অনেককেই দেখিয়েছি। তাদের মধ্যে এমন কেউ আছে কি যাকে আপনি সন্দেহ করেন, বা এমন কেউ যার ওইসব পাথরগুলো সম্পর্কে অভিজ্ঞতা আছে? মনে করে দেখুন তো, এমন কেউ ছিল কি? কই, সেরকম তো কাউকে দেখিয়েছি বলে মনে পড়ছে না। যারাই দেখেছে মোটামুটি সবাই আমার চেনাশোনা আর নিজের আত্মীয় স্বজন। কিন্তু
তেমন কাউকে দেখিয়েছি বলে তো মনে পড়ছে না। যারাই দেখেছে তাদের বিশেষ কোনো আগ্রহ ছিল না এর ওপর। এই সময় মাথায়ও আসছে না। ঠিক আছে, পরে না হয় মনে করে আমাকে জানাবেন। আরেকটা কথা জিজ্ঞেস না করলেই নয়, পাথরগুলো আপনার শখের, আমি বুঝতে পারছি, কিন্তু আপনি বললেন ওটা অতি সাধারণ দেখতে, বাকিগুলোর মতো অত সুন্দরও না, কিন্তু তাও সেটা খোয়া যাওয়ার জন্য আপনার এত আফসোস কেন? এর পিছনে বিশেষ কোনো কারণ আছে কি? হ্যাঁ, তা আছে বই কি, অবশ্যই আছে। আপনি ঠিকই ধরেছেন। আচ্ছা, শুনি। দেখুন, এই পাথর সংগ্রহর শখটা আসলে শুরু হয় আমার এক বন্ধুর হাত ধরে। ওর নাম ফণিভূষণ। আগেই বলেছি আমার বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার শখ। তো অনেক আগে থেকেই আমি আর আমার সেই বন্ধুটি মিলে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। প্রথম প্রথম দেখতাম যেখানেই যেতাম ফণিভূষণ সেসব জায়গা থেকে একটা করে বিশেষ ধরনের পাথর কুড়িয়ে নিত। ক্রমে সেই রোগ আমাকেও চেপে ধরে এবং কালে কালে সেটা কেমন যেন আমার বাতিকে পরিণত হয়। ফণিভূষণের কিন্তু এই শখটা একসময় লোপ পেয়ে যায়, কিন্তু আমার ঘাড় থেকে সেই ভূত নামে না। ক্রমশ এমন হয়ে দাঁড়ায় যে যেখানেই যাব আমাকে একটা বিশেষ ধরনের পাথর সেখান থেকে সংগ্রহ করে আনতেই হবে। একবার হলো কি, আমি ঠিক করলাম আফ্রিকায় ঘুরতে যাব। ফণিকেও বললাম, কিন্তু ফণিভূষণের সে সময় আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, ব্যবসাপত্র মন্দ চলছিল। ও বলল, আমার হাতে এখন টানাটানি, এ সময় অত খরচ করে আমি যেতে পারবো না। আমি বললাম, সে খরচের কথা তোকে ভাবতে হবে না, আমি না হয় দিয়ে দেব। পরে যদি কোনো সময় আবার তোর অবস্থা ঠিকঠাক হয়ে যায় তখন তুই না হয় ধীরে ধীরে দিয়ে দিবি, আর না দিলেও আমি বিশেষ কিছু মনে করব না। তোর মন মেজাজের অবস্থা ভালো নেই, চল ঘুরেই আসি, দেখবি মনটাও ভালো হয়ে যাবে। এই বলাতে সেও রাজি হয়ে যায়। এই ঘটনা আমাদের বিয়ের আগের ঘটনা। দুজনেই তখন ব্যাচেলার, পিছুটান নেই। অবশেষে একদিন আমরা পাড়ি দিলাম আফ্রিকায়। প্রথমে ইজিপ্ট, সেখান থেকে ইথিওপিয়া এবং তারপর কঙ্গো প্রদেশে। ওখানে গিয়ে মশাই কি দারুণ প্রকৃতির দৃশ্য উপভোগ করলাম, সে আর কি বলি। বড় বড় পিরামিড, বিশাল লবণের হ্রদ যেখানে কিনা মানুষ ডুবতে চাইলেও ডুবতে পারে না, কি অভয় অরণ্য, নানান ধরনের জীব জন্তু, দুর্গম মরু, পাহাড় পর্বত, সে এক বিচিত্র অনুভব। সাভানা অঞ্চলের সিংহ, জিরাফ, আফ্রিকার আদিবাসী, সে এক অদ্ভুত অভিজ্ঞতা। আর কি বলবো মশাই। যাই হোক, সেখানে একদিন জঙ্গলের এলাকা দিয়ে যাচ্ছিলাম। আমাদের সাথে আরও কিছু পর্যটকও ছিল। চলতে চলতে দূর থেকে দেখলাম এক আদিবাসীর দল দূর হতে আমাদের দিকে চলে আসছে। আমাদের সাথে যে গাইড ছিল সে বলল, ওরা মাসি না কি প্রজাতি, মাসাই প্রজাতির? হ্যাঁ তাই হবে। যাই হোক, তো ওদের গ্রামে গিয়ে ওই দিনটা বিশ্রাম নেওয়া যেতে পারে। যদিও ওরা সাধারণত বাইরের কাউকে খুব একটা পছন্দ করে না, কিন্তু গাইড ছিল আফ্রিকান এবং তাদের ভাষা জানত, তাই সে বলল ওদের সর্দার আপত্তি করবে না। এই বলার পর আমরাও তাদের দিকে এগোতে লাগলাম। আমরা ছিলাম ওদের থেকে একটু উপরের দিকে, যেখান থেকে কিনা বিস্তীর্ণ এলাকাটা পরিষ্কার দেখা যাচ্ছিল। আমরা ঢাল বেয়ে নামছিলাম আর ওরা নিচ থেকে উপরের দিকে আসছিল। হঠাৎ দেখি এক
ভয়ঙ্কর কাণ্ড। দূরে শুকনো বড় বড় ঘাসের আড়ালে 3টে সিংহী ওদের উপর খাপ পেতে আসছে। আর কিছুক্ষণ হলেই ওদের একটার উপর ঝাঁপ মেরে একটাকে শিকার বানিয়ে নিয়ে যায় আর কি। ফণিভূষণই সবার আগে সেটা লক্ষ্য করে। সে চিৎকার করে ওঠে, সিংহ সিংহ! আমাদের গাইডের কাঁধে ছিল একটা রাইফেল। সে সঙ্গে সঙ্গে তাদের ভাষায় চিৎকার করে ওদেরকে সাবধান করে দেয় এবং সাথে সাথে রাইফেলটা বাগিয়ে আকাশের দিকে গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে সিংহীগুলো পালায় এবং ওই জনা 5 আদিবাসী প্রাণে বেঁচে যায়। এরপর তারা আমাদের নিজেদের গ্রামে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে বেশ খাতির যত্ন করে। পরে জানা যায় ওই আদিবাসী দলের মধ্যে একজন ছিল সর্দারের নাতি। তাদের প্রাণ রক্ষা করায় সর্দার আমাদের উপর খুব কৃতজ্ঞ। সেই দিনটা আমরা ওখানেই কাটাই। এর পরের দিন আমরা সেখান থেকে চলে আসার সময় দেখি সর্দার হাতে করে একটা পাথর নিয়ে এসে ফণিভূষণের হাতে দিল। বলল ওটা রাখতে, ওটা তাদের খুব পবিত্র পাথর, তাদের দেবতা। সেটা আমাদের সঙ্গে রাখলে আমাদের মঙ্গল হবে, পথে বিপদে আপদের থেকে আমাদের সেটা রক্ষা করবে। গাইড আমাদের এসব কথাবার্তাগুলো অনুবাদ করে বুঝিয়ে দিচ্ছিল। অনুমান করলাম ফণিভূষণ যেহেতু প্রথমে সিংহ দেখে সাবধান করেছিল, সেই কারণেই তার হাতে ওটা তুলে দেওয়া। যাই হোক, এরপর আমরা সেখান থেকে চলে এলাম। কিন্তু আমার মনের ভিতর কেমন একটা হিংসা ফুটে উঠল। পাথরের উপর আমার এমনিতেই লোভ, তার উপর পাথরটার সঙ্গে এবার একটা গল্পও জড়িয়ে গেছে। ওটা তো আমার লাগবেই লাগবে। মনে মনে ভাবলাম, এই পুরো ভ্রমণের খরচ যখন আমি বহন করেছি, তখন ওই পাথরটা আমারই প্রাপ্য। আমি ফণিভূষণকে বললাম, ফণি, বলছিলাম কি, তোকে ভাই এই ঘোড়ার খরচ টরচ কিছুই দিতে হবে না, কেমন? তুই বরং আমাকে ওই পাথরটা দিয়ে দে। নির্লজ্জভাবেই চেয়ে বসলাম। ফণিভূষণের খুব একটা দেওয়ার ইচ্ছে না থাকলেও দেখলাম সে আপত্তি করল না। তবে মনে মনে যেন একটু অসন্তুষ্টই হলো, সেটাও আমি বুঝতে পারলাম। কিন্তু সে হোক গে, ও কিছুদিন মনে রাখবে, তারপর আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু সব কিছু ঠিকঠাক হলো না, বুঝলেন। এরপর থেকেই বন্ধু আমায় কেমন এড়িয়ে এড়িয়ে চলতে থাকলো, যোগাযোগও কম করে দিল। কি আর করা যায়, ভাবলাম সে করলে করুক, তাও এ পাথর আমি ওকে দেব না। পাথরটার বদলে ওর যে কতগুলো টাকা বেঁচে গেল বলুন। এরপর বহু বছর হয়ে গেছে, তার সাথে আর কোনো যোগাযোগ নেই। কিন্তু ওই ঘটনার প্রায় 18-19 বছর পর একদিন সে তার ছেলেকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে এলো। আমি তো ভেবেছিলাম গেল বুঝি ওই পাথর। এই যদি ছেলের দোহাই দিয়ে চেয়ে বসে কি হবে। কিন্তু দেখলাম না, তেমন কোনো ব্যাপার না, এমনি আমার সাথে দেখা করতে এসেছে। একবার সে বলল ছেলেকে সে আমাদের ভ্রমণের কাহিনী শুনিয়েছে এবং সেই পাথরটা একবার ছেলেকে দেখাতে চায়। আমায় অনুরোধও করল। আমার কিন্তু ইচ্ছে ছিল না দেখাবার, কারণ মনের ভয় তো তখনও কাটেনি। পরে ভাবলাম, থাক, বাচ্চা মানুষ, একটু না হয় দেখবে। যাই হোক, তো এরপর আজ এই কাণ্ড। কি বলবো বলুন, পুলিশকেও লজ্জার খাতিরে বলতে পারছি না। আপনি কি এর কোনো সুরাহা করতে পারবেন হরকেশবাবু? পারবো কি পারবো না সেটা এই মুহূর্তে বলতে পারছি না। তবে একটা কথা বলুন,
আপনার ওই দিনের পর থেকে আপনার বন্ধু কি আপনার সাথে আর যোগাযোগ রেখেছিল? কোন দিনের পর থেকে? ওই আপনার বাড়িতে আসার পর থেকে। ও আচ্ছা, না, আর সেরকম যোগাযোগ কোনোদিনও হয়ে ওঠেনি। সেও রাখেনি, আর আমিও যোগাযোগ করতে যাইনি। আপনার বন্ধুর ছেলে, সে তো নিশ্চয়ই এতদিনে অনেক বড় হয়ে গেছে। আপনি কি পরে আর তাকে কোনোদিনে দেখেছিলেন? না, তারপর আর তাকে দেখিনি। আর দেখবই বা কি করে? ছেলে তো এখানে থাকে না, ডাক্তারি পড়তে বিদেশে গিয়েছিল। হ্যাঁ, এখন নাকি সেখানেই ডাক্তারি করছে। একজনের থেকে খবর পাই। ও, আপনার বন্ধু ফণীভূষণ, উনি থাকেন কোথায়? ওর বাড়ি লেক মার্কেটের ওইদিকে। ঠিকানাটা যদি আমায় একটু বলেন। হ্যাঁ বলছি, কিন্তু কেন বলুন তো? আপনার কি মনে হয় সেই পাথরটা চুরি করিয়েছে? দেখুন, জোর দিয়ে তো বলতে পারি না, কিন্তু সত্যিটা যাচাই করতে অনুসন্ধান তো চালাতেই হবে। বলুন। এরপর আমরা উক্ত ব্যক্তির ঠিকানা সংগ্রহ করে সিদ্ধার্থবাবুর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কমলবাবু আমাদের এগিয়ে দিলেন। ট্যাক্সি, লেক মার্কেট যাবে? আমাদের ভাটিয়াপাড়া থেকে লেক মার্কেটের দূরত্ব বেশি নয়। ট্যাক্সিওয়ালা 6 টাকা 50 পয়সার বিনিময়ে যথাসম্ভব জলদি জলদি সেখানে আমাদের পৌঁছে দিল, এবং আমরা চিরকুটে লেখা ঠিকানার খোঁজ করতে করতে একটা পুরনো আমলের বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। বাড়িটি কোনো এক সময়ের বনিদি বাড়ি হলেও এখন তার দেওয়ালের গায়ে আপাদমস্তক গাঢ় শ্যাওলার দাগ জমে সেটাকে প্রাগৈতিহাসিক করে তুলেছে। দরজায় টোকা দিতে এক চাকরানি এসে দরজা খুলে দিল এবং যথারীতি জিজ্ঞেস করল কাকে চাই। আমরাও মনিবের নাম উল্লেখ করে বললাম ওনাকে চাই। আজ্ঞাকারী চাকরানি আমাদের বাইরে দাঁড় করিয়ে ভিতরে অনুমতি চাইতে ফিরে গেল এবং মিনিট 2-3 পর ফিরে এসে আমাদের মনিবের ঘরের দিকে নিয়ে চলল। একটা ঘরে প্রবেশ করে দেখলাম এক প্রবীণ শয্যাশায়ী হয়ে বিছানায় পড়ে। আমাদের দেখে ঘাড় তুলে উনি একটু বসবার চেষ্টা করলেন। স্বভাবতই উনি যে অসুস্থ সেটা হরকেশেরও দৃষ্টি অগোচর রইল না। তাই সে বলল, না না, আপনি শুয়ে থাকুন, ওঠার দরকার নেই। নমস্কার, আমার নাম হরকেশ বক্সী, আর উনি আমার বন্ধু অজয় মুখার্জি। আসলে আমরা সিদ্ধার্থ মণ্ডলের ওখান থেকে আসছি। আপনার সাথে দুটো কথা বলা যেতে পারে? নামটা শুনে ভদ্রলোক যেন একটু অসন্তুষ্ট হলেন। তার মুখে বিরক্তিভাব এবং ভ্রুকুটির দ্বারা সেটা পরিষ্কার প্রমাণিত হল। এরপর উনি বললেন, কি ব্যাপার, হঠাৎ আমার খোঁজ কেন? তাও আবার এত বছর পর। আর আপনি ওনার কে হন? না, কেউ হই না, ওনার শুভাকাঙ্ক্ষী বা মিত্র বলতে পারেন। হরকেশ বলল, আসলে উনি একটু অসুস্থ, মানে মানসিকভাবে। বয়সও হয়েছে, বহুদিন আপনার কোনো খোঁজ খবর নেই দেখে আপনার কথা ওনার মনে পড়ছিল, তাই আমাদের পাঠালেন আপনার শারীরিক হালচাল জিজ্ঞেস করতে। এই ডাহা মিথ্যে বলার কারণটা বুঝলাম উনি অসুস্থ দেখে সরাসরি আসল প্রসঙ্গে আসা চলে না, হয়তো সেই কারণেই বলা। পাছে যদি বেশি উত্তেজিত হয়ে পড়েন এবং সেই উত্তেজনা যদি ওনার পরলোক গমনের কারণ হয়ে দাঁড়ায়, হয়তো সেই কারণেই এই বিচক্ষণতা। মাঝে সাঝে এরকম প্রয়োজন অনুসারে অনেকবারই বন্ধুবরকে মিথ্যের আশ্রয় নিতে এর আগেও দেখেছি, তাই আমিও বিশেষ অবাক হলাম না। কেন, সে নিজে এসে আমার খোঁজ নিতে পারল না? নাকি এখন অনেক বড় মানুষ হয়ে গেছে বলে অহংকারটাও আগের থেকে অনেক বেড়ে গেছে? না, সেরকম নয়, উনি নিজেই আসতেন, কিন্তু ওই যে বললাম ওনার স্বাস্থ্যের অবস্থা ভালো নেই, তাই। কতটা অসুস্থ? আমার থেকেও বেশি?
একটা ফোনও কি করতে পারতো না, নাকি সেটা করতেও অক্ষম? হ্যাঁ, তা অবশ্য পারতেন, কিন্তু সেটা না করে উনি নিজের তরফ থেকে কাউকে শারীরিকভাবে পাঠানোটাই শ্রেয় মনে করলেন। তাই আমরা দুজন আপনার হালচাল জিজ্ঞেস করতে চলে আসলাম। বেশ, চটপট জিজ্ঞেস করুন আর এখান থেকে যান। বলুন, কি জানতে চান? আমি কেমন আছি? ভালো আছি, দিব্যি আছি। জানা হয়েছে, এবার আসুন। এই অপমানের পর আর সেখানে বসে থাকা যায় না, কিন্তু হরকেশও ছাড়বার পাত্র নয়। আমি সবে উঠতে যাচ্ছি, ঠিক সেই সময় হরকেশ বাধ্য হয়েই বলল, তাহলে বলি শুনুন। আপনার আর সিদ্ধার্থবাবুর আফ্রিকার ভ্রমণের গল্প আমি শুনেছি, এবং সেখান থেকে আপনারা যেই পাথরটা এনেছিলেন সেই পাথরটা সিদ্ধার্থবাবুর বাড়ি থেকে চুরি গেছে। কি? হে ভগবান, আবার সেই পাথর? ওটার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বারে বারে ঘুরে ফিরে সেই একই জিনিস। ওর সাথে তাহলে আমার শুধু এই সম্পর্কটাই রয়ে গেছে। আর ও কি ভাবছে ওই পাথর আমি চুরি করেছি? ছি 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 ছি! আগে জানলে ওই ছোট লোকের সাথে কখনোই বন্ধুত্ব করতে যেতাম না। শুনুন, আপনি কে আমি জানি না, কিন্তু আমার অত খারাপ দিন পড়েনি যে আমাকে চুরি করতে হবে, তাও আবার ওই তুচ্ছ পাথর। আমার ভাবতেও অবাক লাগছে। তাই বলি, এতদিন পর হঠাৎ আমার খোঁজ কেন? শুনে রাখুন, আমার ছেলে এখন ডাক্তার, লন্ডনে থাকে। ও কি ভেবেছে নিজেকে? ছোট লোক, 2 পয়সার মুখ দেখেছে বলে ধরাকে সরাগেন মনে করছে। আপনাদের জানা হয়েছে, এবার বিদায় হন, বিদায় হন এখান থেকে। যদি বলি পাথরটা একেবারে তুচ্ছ পাথর ছিল না, যদি বলি আমি চলে যাওয়ার পর এখানে পুলিশ আসতে পারে, তাহলে বিষয়টা কি খুব প্রীতিকর হবে? আপনি তো বড্ড নির্লজ্জ মশাই। এক মরণাপন্ন ব্যক্তিকে হুমকি দিচ্ছেন, আর মূল্যবান কিনা তা জেনে আমি কি করব? কি অদ্ভুত লোক মশাই আপনি! দেখে ভদ্রলোক মনে করেছিলাম, আর পুলিশ এসেই বা আমার কি করবে? হাতে গোনা কয়েকটা দিন কোনোভাবে পাত করছি। আপনার কি আমায় দেখে মনে হচ্ছে আমি চুরি করতে পারি? আমি কি সেই পরিস্থিতিতে আছি? খাটের নিচে একটু উঁকি মেরে দেখুন, একটা পাত্রে আমার মলমূত্র পড়ে থাকতে দেখবেন। এখান থেকে উঠে বাথরুমে পর্যন্ত যেতে পারি না। আমার মলমূত্র পরিষ্কার করার জন্য এবং আমার দেখভাল করার জন্য, আমাকে উঠিয়ে বসিয়ে খাইয়ে দেওয়ার জন্য 3 রাত 2 করে আয়া 24 ঘন্টা এ বাড়িতে থাকে। ছি 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 ছি! এত বছরে খোঁজ নিল না, আর এতদিন পর ছোট লোক কোথাকার। দেখুন, আপনি অযথা উত্তেজিত হবেন না। আমি কিন্তু এ কথা বলতে চাইনি। না, আমি বলতে চেয়েছি যে পাথরটা আপনি নিয়েছেন। বলতে চাননি? আপনি তো বলছেন, আর আপনাকে সেই কারণেই পাঠানো হয়েছে। হ্যাঁ, আমি মানছি, আমি সেই কারণেই এসেছি, কিন্তু আমাকে কেউ পাঠায়নি। বিশ্বাস করুন, আমি নিজেই আপনার সাথে দেখা করতে এসেছি। তবে এটা ভেবেও আসিনি যে পাথরটা আপনি নিয়েছেন। আপনি হয়তো আমার ব্যাপারে জানেন না, আমি একজন সত্যানুসন্ধানী। ওনার থেকে আমি কিছুটা জেনেছি। আমি জেনেছি যে মূলত ওই পাথরটা আপনারই ছিল। তাই ন্যায্যাধিকার হিসেবে আপনি যদি সেটা নিয়েও থাকেন, তাহলে বিশ্বাস করুন, আমার চোখে অন্তত আপনি অন্যায় করেননি। কিন্তু তাও, ওই যে বললাম, আমি একজন সত্যানুসন্ধানী, তাই
আপনার আর সিদ্ধার্থবাবুর পাথর সংগ্রহের মতো আমারও সত্য সংগ্রহ করা একটা নেশা, এবং এটা আমার পেশাও। ওনার থেকে কিছুটা শুনেছি, বাকি কিছু জিনিস আপনার মুখ থেকে শুনতে চাই। ভদ্রলোক এবার একটু শান্ত হলেন, গলার স্বর নামিয়ে বললেন, বলুন, কি জানতে চান? সিদ্ধার্থবাবু যখন আপনার থেকে ওই পাথরটা চেয়ে নিয়েছিল, তখন বিষয়টা তো নিশ্চয়ই আপনি খুব একটা ভালো চোখে দেখেননি। আলবাত, ভালো চোখে দেখব কি? আমি প্রচণ্ডভাবে অসন্তুষ্ট হয়েছিলাম। শুনুন তাহলে, ও একটা তাঁতির ছেলে। আমার বাপ দাদারা কিন্তু ছিল ডাক্তার। এতদিনে এ কথা বলিনি, কিন্তু এখন মুখে আনতে বাধ্য হচ্ছি। আমার আর্থিক অবস্থা সেই সময় পড়ন্তি। আমি তো যেতে চাইনি। ও আমাকে অনেক ভুলিয়ে ফুসলিয়ে ওর সাথে নিয়ে যায়। খরচও ওই বহন করে, বলে পরে সেই টাকা দিলে চলবে, না দিলেও কোনো অসুবিধা নেই। সেই কারণেই আমি রাজি হই। হ্যাঁ, সে কথা উনি বলেছেন। কিন্তু এরপরেই সে তার নিজের ছোট লোকের পরিচয় দেয়। আমায় একদিন ডেকে বলে কি না, ওই পাথরটা আমায় দে, তোকে ঘুরতে যাওয়ার খরচ টরচ কিছুই দিতে হবে না, তার বদলে ওই পাথর আমায় দে। কত বড় অপমানজনক কথা বলুন। ও যদি এমনি আমার কাছে চাইতো, ওই পাথর আমি এমনিই দিয়ে দিতাম। হ্যাঁ, যদিও তখনও সেই শখ আমি বহন করে চলেছিলাম, কিন্তু তাও ও চাইলে আমি কিছু মনে করতাম না। কিন্তু ওই পাথরটা দিলে ও আমার খরচপাতি মুকুব করে দেবে। বলুন, এটা অপমানের কথা নয়? আমি যেন মহাজনের কাছ থেকে ঋণ করেছি। মনে মনে অসন্তুষ্ট হয়েও ওটা ওকে দিয়ে দেই। যাক, যা ভালো বোঝে করুক। বেশ, তাহলে তাহলে আমিও আর এক পয়সাও দেব না। আমিও মনে মনে জেদ ধরলাম, ঠিক করলাম আর ওর সাথে কোনো যোগাযোগ রাখব না। তবে কথাও ঠিক যে আমি বেশি দিন রাগ পুষে রাখতে পারি না। বহুদিন ওর সাথে কোনো যোগাযোগ নেই, ও কোনো যোগাযোগ রাখেনি। এক সময় রাগ ঠাক ভুলে গিয়ে ভাবলাম আমি একটু খোঁজ খবর নেই। মাঝে মধ্যে ফোন করাও শুরু করলাম। কয়েকবার নিজেও গেছি ওর বাড়ি, কিন্তু ও মা, দেখলাম ও যেন কেমন আমাকে এড়িয়ে এড়িয়ে চলছে। বন্ধুত্ব রক্ষা করার দায়ভার যেন আমি একাই নিয়ে রেখেছি। ধীরে ধীরে যোগাযোগ প্রায় একেবারেই বন্ধ হয়ে গেল। আমিও আর ওর কোনোদিন খোঁজ খবর নিতে গেলাম না। বুঝলাম, কিন্তু বহুদিন পর আপনি তো ওনার বাড়িতে গিয়েছিলেন, সাথে আপনার ছেলেও ছিল। এ কথা উনি আমায় বলেছেন। হ্যাঁ, গিয়েছিলাম। আমার অসহায়তা আমায় সে সময় নিয়ে গিয়েছিল ওর কাছে। অসহায়তা? কিসের অসহায়তা? মাফ করবেন, কিছু মনে না করলে একটু খুলে বলবেন। কি আর বলি, দেখুন, সত্যি বলতে আমি আমার অবস্থা আগের মতো করে কোনোদিনই আর ফেরাতে পারিনি। ব্যবসাপত্র ধরে রাখতে পারিনি, ফলে একটা বেসরকারি জায়গায় চাকরি জুটিয়ে সংসার চালিয়ে গেছি কোনো রকম। আমি ডাক্তার না হতে পারলেও আমার ছেলে সেই রক্তের ধারা বয়ে নিয়ে চলার পথে ছিল। অত্যন্ত মেধাবী আমার ছেলে, নিজের চেষ্টায় ডাক্তারি পড়বার যোগ্যতাও অর্জন করে ফেলল। কিন্তু পড়াতে হলে দিল্লিতে গিয়ে পড়াতে হতো। আমার সে সময় টাকা পয়সার অবস্থা খুব একটা ভালো ছিল না। কিছু টাকা পয়সার দরকার ছিল, তাই সেই সময় একটু সাহায্য পেলে
আমার কিছুটা সুরাহা হবে, এই ভেবে আমি ওর বাড়িতে গিয়েছিলাম। ভেবেছিলাম ওই দিন কথার ফাঁকে ও কথা তুলব, কিন্তু সে সুযোগ হয়ে ওঠেনি। সেখানে গিয়েও দেখলাম ও কেমন একটু এড়িয়ে এড়িয়ে চলতে লাগলো, কোনো রকমে যেন আমায় বিদায় করতে পারলে বাঁচে। তাও আমি একসময় ভাবলাম কথাটা বলি, কিন্তু কিছু লোকজন চলে আসলো, আর সে কথা বলা হয়ে উঠল না। সেও আমাকে বলল তাকে এখন বেরোতে হবে, ভীষণ ব্যস্ত সে। ভাবলাম থাক, এখন চলেই যাই, পরে পরে এক সময় না হয় ওকে বলা যাবে। এই ভেবে কদিন পর ওকে ফোন করলাম, কিন্তু সে বাড়িতে ছিল না। ওর বউ তুলেছিল ফোন। বেশ কিছুক্ষণ তার সাথে কথা বলার পর পরোক্ষভাবে তাকে বোঝালাম আমার অবস্থাটা। বলেছিলাম, বৌঠান, খুব দরকার, আসলে ওকে একটু বলবেন আমাকে যেন ফোন করে। কিন্তু ওর ফোন এলো না। আবারও বাধ্য হয়ে আমিই ফোন করলাম, তবে যতবারই ফোন করি সে ফোন ধরে না, ধরে তার বউ, আর প্রতিবারই বলে সিদ্ধার্থ এখন বাড়িতে নেই। অবশেষে নিজের জমি জমা, এই বসত বাড়ি সবকিছু বন্ধক রেখে ছেলেকে তার লক্ষ্যে পৌঁছে দেই। ঈশ্বরের কৃপায় এখন আমার আর কোনো অসুবিধাই নেই। ছেলে ডাক্তার হয়েছে, সবকিছু সামলে নিয়েছে। তবে তারপর থেকে আজ অবধি আমি তার সাথে আর কোনো যোগাযোগ রাখিনি। বুঝলাম, সত্যি উপযুক্ত ছেলে আপনার। খাটের বিপরীত দিকে রাখা একটা টেবিল, সেই টেবিলের দিকে তাকিয়ে হরকেশ কথাটা বলল। এই কথা শুনে ভদ্রলোকের মনটাও একটু বিগলিত হল। বললেন, হ্যাঁ, দিল্লি থেকে ডাক্তারি পাশ করার পর ছেলের ইচ্ছে হয় লন্ডনে গিয়ে হায়ার স্টাডি করবে। আমি বাধা দেইনি। শত কষ্ট হলেও এই পৈতৃক বাড়ি বন্ধক রেখে ওকে বিলেতে পাঠাই। ছেলে আমার সেই মান রেখেছে। আপনার স্ত্রী? আমি বিপত্নিক। ও, তো আপনি বিপত্নিক, ছেলেও বাইরে থাকে, আপনার অসুবিধা হয় না? না, খুব একটা হয় না। প্রথম প্রথম হতো, এখন দুটো আয়া বদলি করে 24 ঘন্টা থাকে। এছাড়াও 24 ঘন্টার জন্য একটা চাকরানিও রয়েছে, অসুবিধা হয় না। ছেলে বিলেতে থাকলেও আমার যথেষ্ট খেয়াল রাখে। ওই সব কিছু ঠিকঠাক করে দিয়ে গেছে। আপনার ছেলে কি এখন লন্ডনেই আছে? হ্যাঁ, কলকাতায় আসে না? আসে, কিন্তু খুবই কম। তবে খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবে বলেছে। ও, তাই বুঝি? হ্যাঁ, খুব স্বাভাবিক। আপনি অসুস্থ, এখানে একা রয়েছেন, ফিরে আসাটাই তো উচিত। না না, শুধু সেটা নয়। আসলে দেখুন, আমি প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত। যখন রোগটা ধরা পড়ে তখন ছেলে খুবই ভেঙে পড়েছিল। নিজে ডাক্তার হয়েও বাপের জন্য সে কিছু করতে পারছে না এই দেখে। তাই শেষবার যখন আসে তখন সে জানায় আমার জন্য সে কিছু করতে না পারলেও ভবিষ্যতে মানুষের জন্য সে কিছু একটা করার চেষ্টা করবে। তা করুক। তাই যত শীঘ্র সম্ভব দেশে ফিরে সে একটা এখানে মেডিকেল রিসার্চ সেন্টার খুলতে চায়। বাহ, এ তো খুব ভালো কথা।
কিন্তু তার জন্য তো বেশ খরচ, মানে খুব বেশি দিন তো হয়নি সেখানে চাকরি করছে, তাই না? হ্যাঁ, আমিও বলেছিলাম সে কথা, যে এখানে আসার আর দরকার নেই। আমার যা হবার তো হবেই, তার জন্য নিজের ভবিষ্যৎ খারাপ করে কি লাভ? আর এই দেশের যা অবস্থা এখন, অত খরচ সামলাবে কি করে? কিন্তু ছেলে হাসি মুখে বলল, সে সব আমায় ভাবতে হবে না, সে নাকি কিছু একটা চেষ্টা করছে, যদি হয়ে যায় তাহলে আর ভাবনা নেই, না হলে পরে আবার দেখা যাবে। ও এখন উপযুক্ত হয়েছে, যা ভালো বোঝে করুক, আমি ওকে কোনো কিছুতেই বাধা দেই না। এবার হরকেশ টেবিলটার দিকে দেখিয়ে আমায় বলল, দেখো অজয়, ওইটা ওনার ছেলে, তাই না ফণীবাবু? আজ্ঞে হ্যাঁ। এই বলে সে টেবিলটার দিকে উঠে গেল। তারপর ফটো ফ্রেমটা হাতে করে নিয়ে আমার কাছে ফিরে এলো। ছবিতে এক যুবক দাঁড়িয়ে, এবং তার পাশে দাঁড়িয়ে রয়েছেন ফণীবাবু। দেখো অজয়, কি সুপুরুষ না? মেধাবী তো বটেই, দেখতে শুনতেও কিন্তু খুব সুন্দর। আমি সামান্য কিছুক্ষণ ফটোর দিকে চেয়ে অবাক হয়ে হরকেশের মুখের দিকে চাইলাম। সে চোখের দ্বারা আমায় একটা ইশারা করল। বুঝলাম মুখ থেকে কোনো বেফাস কথা যাতে বের না হয়ে যায়, সেই জন্যই এই ইশারা। এরপর পুনরায় সে টেবিলের দিকে ফিরে গেল এবং ফটো ফ্রেমটা রেখে দিল। আচ্ছা ফণীবাবু, আপনাকে অনেক বিরক্ত করলাম, তার জন্য ক্ষমা করবেন। আমার যা যা জানার ছিল জানা হয়েছে। আমরা তাহলে এবার উঠি, কেমন? আমরা সেখান থেকে উঠে পড়লাম। এরপর বাইরে বেরিয়ে হরকেশের সাথে আমার বেশ কিছু কথোপকথন হলো, কিন্তু সে কথা এক্ষুনি উল্লেখ করছি না। যাই হোক, অতপর আমি বেরিয়ে বললাম, এবার আমরা কোথায় যাচ্ছি? চলো সিদ্ধার্থবাবুর বাড়িতেই ফেরা যাক, সেখানে গিয়ে বাকি কথা জানতে পারবে। ট্যাক্সি, ট্যাংরা যাবে? বাড়িতে প্রবেশ করা মাত্রই সিদ্ধার্থবাবু বাচ্চা ছেলের মতো ছুটে আসলেন। কিছু কি জানতে পারলেন? পারলাম। কি জানতে পারলেন? বলছি, আগে বলুন আপনার চাকর দুটো কোথায়? একটা তো সেই বাজারে গেছে, এখনো অবধি ফেরেনি। বুড়োটা বোধহয় ঘরে আছে, কাজ করছে। জানতাম এটাই হবে। ঠিক আছে, যে আছে তাকেই ডাকুন তো একবার। বৃদ্ধ চাকর আসলে পর হরকেশ জিজ্ঞেস করল, নবকে তুমি কিভাবে চেনো? বৃদ্ধ বলল, চিনি বলতে যাতায়াতের পথে ওর সাথে আমার আলাপ। একদিন বাজারের ভারী ব্যাগ হাতে বয়ে নিয়ে আসছিলাম, ছুটে এসে আমার হাত থেকে নিয়ে বলল, দিন, আমি নিয়ে যাচ্ছি, ভয়ে নেই, আমি চোর নই। এই গরমে রোদের মধ্যে দিয়ে ব্যাগ নিয়ে যাচ্ছেন, দিন, আমি নিয়ে যাই। অনেক বারণ করা সত্ত্বেও শুনল না, বাড়ি অবধি বাজারের ব্যাগ বয়ে দিয়ে গেল। এরপর এরকম বার কয়েক ওর সাথে বাজারে দেখা হয়, এসে আমার সাথে কথা বলে, মাঝে মাঝে ব্যাগ বয়ে দিয়ে যায়। আমার ছোকরাকে বেশ ভালোই লেগেছিল। একদিন ও বলল, ও যেই বাড়িতে কাজ করত সেই বাড়ির লোকটা নাকি মারা গেছে, ফলে ওর কাজ চলে গেছে। ওর একটা কাজের খুব দরকার। দেখে অনেকদিন না খাওয়া বলেও মনে হয়েছিল। আমি ওর হাতে 10টা টাকা দিয়ে বললাম, আমার বাবুকে বলে দেখি, ওনারও একটা চাকরের দরকার, যদি তোমায় রাখে। তারপরেই আমি ওকে এই বাড়িতে এনে কাজে লাগাই। বুঝলাম। ফণীবাবু, আপনার টেলিফোনটা একবার ব্যবহার করতে পারি? হ্যাঁ, তা পারেন বই কি, কিন্তু কি হচ্ছে কি আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু বলবেন দয়া করে। বলছি, দাঁড়ান।
এরপর হরকেশ কোনো এক ব্যক্তিকে ফোন লাগালো। আজকে কি লন্ডনের কোনো ফ্লাইট আছে? ও, এখানে নেই, দিল্লি থেকে। কটার সময় আছে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, পরে একদিন দেখা করছি। রাখলাম তাহলে। হরকেশ ফোন রেখে দিল। এসে বলল, সিদ্ধার্থবাবু, আপনার ওই পাথরটা আপনার ওই নতুন চাকরি চুরি করেছে। সে কি, কি কাণ্ড! ছোকরা চোর! আমি ওকে বিশ্বাস করে কাজে রাখলাম, আর সে কিনা চোর বেরোলো। আচ্ছা, ওকে কি ধরা যাবে না হরকেশ বাবু? সম্ভবত না, কারণ এতক্ষণে চোর হয়তো লন্ডনে পাড়ি দিয়েছে। চোর লন্ডন যাচ্ছে? আগে হ্যাঁ, তবে ও চোর নয়। ও আসলে ফণীবাবুর ছেলে। ফণীর ছেলে চোর? না, ফণীভূষণবাবুর ছেলে চোর নয়। উনি আসলে একজন ডাক্তার। ডাক্তার সে তো আমিও শুনেছি, তবে চুরি করতে গেল কেন? সম্ভবত অভিমানে। অভিমান? কিসের অভিমান? ফণীবাবু যে আর্থিক দুরবস্থায় ভুগছিলেন, একথা আপনি জানতেন? না, সে তো জানতাম না। আপনি কোনোদিনও আপনার বন্ধুর খোঁজও নিতে যাননি। আপনার মনে সবসময় একটা ভয় কাজ করত, ওই পাথর নিয়ে। সেই কারণে আপনার প্রাণের বন্ধু কেমন আছে সেই খোঁজ পর্যন্ত কোনোদিনও করেননি। এই অভিযোগ আমার নয়, আপনার বন্ধুর, ফণীভূষণের। উনি যখন ছেলেকে নিয়ে আপনার বাড়িতে আসে, সেই সময় তিনি আপনার কাছে কিছু আর্থিক সাহায্যের জন্য এসেছিলেন, কিন্তু সে কথা বলতে পারেননি সেই সময়। আপনিও তাকে এড়িয়ে চলছেন দেখে সেদিন তিনি চলে গিয়েছিলেন। পরে তিনি ফোনও করেছিলেন আপনার বাড়িতে। আপনার স্ত্রীর সাথে ওনার কথা হয়। ফণীবাবুর ছেলে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছিল সেই সময়। সেই কারণে ওনার কিছু আর্থিক সাহায্যের প্রয়োজন ছিল। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনার স্ত্রীকে সেই কথা উনি জানিয়েও ছিলেন, কিন্তু তারপর আমি জানি না সে কথা আপনার কানে পৌঁছেছিল কিনা। উনি বহুবার ফোন করা সত্ত্বেও আপনি তার সাথে কথা বলেননি। না, আমাকে বলেছিল, কিন্তু ও তো বলেছিল ফণী নাকি আমার কাছে কিছু একটা চায়। আমি মনে করেছিলাম। কি গো, তুমি আমায় বলনি কেন যে ফণীর অবস্থা ভালো নয়, ওর টাকার সাহায্যের দরকার? চুপ করে আছো কেন? কথার উত্তর দাও। ফণীবাবু যে অর্থ সাহায্যের কথা বলেছিলেন সে কথা তো আপনি বুঝতে পেরেছিলেন, তাই না? ভদ্রমহিলা এক কোণে মাথা হেঁট করে থম মেরে দাঁড়িয়েছিলেন, কিন্তু আপনি সে কথা ওনাকে জানাননি, তাই তো? চুপ করে আছো কেন? ওনার কথার জবাব দাও। আমি দুটো পয়সা আমার বন্ধুকে সাহায্য করলে তোমার এমন কি ক্ষতি হতো? কি নিয়ে এসেছিলে বাপের বাড়ি থেকে? এক কাপড়ে তো নিয়ে এসেছিলাম। ছি 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 ছি! এখন বোবার মতো এখানে থম মেরে দাঁড়িয়ে আছো কেন? এখান থেকে যাও। মহিলা অপমানিত হয়ে মুখে বিরক্তিভাব প্রকাশ করে প্রস্থান করলে পর হরকেশ বলল, আপনার স্ত্রীকে দোষ দিয়ে লাভ নেই। আমাকে যদি জিজ্ঞেস করেন তো আমি বলবো সম্পূর্ণ দোষটা আপনার। আপনি আপনার শখের পিছনে এমন মরিয়া হয়ে পড়েছিলেন যে সেই সময় আপনার ভিতরের আসল মানুষটা চাপা পড়ে গেছিল। বুঝলাম হরকেশ বাবু, সব দোষ আমার, সব দোষ আমার। এখন নিজের প্রতি ঘেন্না হচ্ছে। কিন্তু কিন্তু ওর ছেলে চুরি করতে গেল কেন? আমায় যদি ও নিজের পরিচয় দিয়ে ওটা আমার কাছে চাইতো। না, তাহলেও আপনি ওটা দিতেন না, আর দিতেন না বলেই সেই পথ ধরতে বাধ্য হয়েছে। তা বুঝলাম, কিন্তু কিন্তু সেই সাধারণ পাথর চুরি বা করতে গেল কেন? আচ্ছা হরকেশ বাবু, ওটা কি খুব মূল্যবান? ওটা আমার পক্ষে বলা সম্ভব না।
তবে যতটা সম্ভব আমার ধারণা ওটা তার বাপের প্রতি অপমানের প্রতিশোধ বলতে পারেন, যেটা কিনা আপনি করতে চাননি, অজান্তেই হয়ে গেছিল। অর্থাৎ আপনাদের উভয় দিক থেকেই একটা ভুল বোঝাবুঝির কারণ নিয়েই এই সম্পূর্ণ ঘটনা। ফণীবাবুর ছেলে ওটা নিজের বাপের স্মৃতি হিসেবেই নিজের কাছে রেখে দিতে চায়। ও, প্রসঙ্গত বলে রাখি, ফণীবাবু হয়তো বেশি দিন বাঁচবেন না। উনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। কি? এ কি বললেন আপনি? ঠিকই বলছি। তাই নিজের দোষ গুণ সব ভুলে গিয়ে এবার সবকিছু মিটিয়ে নিন। যান, আপনার বন্ধুর কাছে গিয়ে ক্ষমা চান। আমার বিশ্বাস উনি আর রাগ পোষণ করে থাকবেন না। দেখবেন আপনাকে ক্ষমা করে দিয়েছে। যে কয়টা দিন উনি থাকেন, বন্ধুর একটু খোঁজ খবর রাখুন। সিদ্ধার্থবাবু কেঁদে ফেললেন, বললেন, কোন মুখ নিয়ে যাব বলতে পারেন? আমার মতিভ্রম হয়েছিল। আপনি ঠিকই বলেছেন। আমাকে আমাকে এখন সেই সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। তবে আজকেই কিছু করার দরকার নেই। কাল বা পরশু যখন আপনার সময় হয় সেই বুঝে ওনার বাড়ি যাবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, উনি কিন্তু ওনার ছেলের এই ঘটনার ব্যাপারে কিছুই জানেন না। দয়া করে ওনার সামনে আর এই পাথরের প্রসঙ্গ তুলবেন না, কেমন? নয়তো কিন্তু হিতে বিপরীত হতে পারে। না না, এ আপনি কি বলছেন? মাথা খারাপ? আর ওই ভুল করি? মানুষের আগে এইসব বাতিকের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আমিও এই বিমূর্তি যত তাড়াতাড়ি সম্ভব আমার মাথা থেকে নামিয়ে ফেলব। ধন্যবাদ হরকেশবাবু, আপনি না থাকলে জানতেই পারতাম না আমার অজান্তে এত বড় অন্যায় আমার হয়ে গেছে। ঠিক আছে, আর আফসোস করে লাভ নেই। আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই যথেষ্ট। এবার তাহলে আমরা আসি। আসি কি হরকেশবাবু, এখনো যে আমার একটা কাজ বাকি রয়ে গেল। আপনার পারিশ্রমিকটা? ওটা বরং থাক। আপনাদের মধ্যে মিটমাট হয়ে গেলেই ভাবব আমার পারিশ্রমিক আমি পেয়ে গেছি। আর যদি সত্যিই আপনি আমাকে পারিশ্রমিক দিতে চান, তো তাহলে আমি বলবো আপনার থেকে ওই চৌকো আকৃতির পাথরটা আমার চাই। ওটা আমি আপনার থেকে চেয়ে নেব, যদি আপনার আপত্তি না থাকে তো। ছি 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 ছি, কি আশ্চর্য! কেন আপত্তি হবে? ওটা আমি আপনাকে উপহার হিসাবেই দিয়ে দেব না হয়। আর এছাড়াও আমি আমার তরফ থেকে আমার সাধ্য অনুযায়ী একটা প্রাপ্য আপনাকে দিচ্ছি। মানা করবেন না দয়া করে। আপনি আজ আমার অনেক বড় উপকার করলেন, ওটা আপনাকে নিতেই হবে। আচ্ছা বেশ, যা আপনি ভালো বোঝেন। সিদ্ধার্থবাবু ভিতরে গিয়ে সেই পাইরাইট নামক পাথরটি হাতে করে নিয়ে আসলেন এবং সাথে একটা সাদা কাগজের এনভেলপ। বাড়িতে যাওয়ার পর দেখলাম তার মধ্যে নগদ করকরে 10টা 100 টাকার নোট। এরপর যথারীতি সন্ধেবেলা চা পান করতে করতে সম্পূর্ণ ঘটনার বিস্তারিত আলোচনা নিয়ে দুই বন্ধু বসলাম। হরকেশ বলল, পুরো ঘটনা তো বুঝেই গেছ, কি বোঝনি এবার সেটা জিজ্ঞেস করো। অনেক কিছুই ধোঁয়া ধোঁয়া, যেমন ধরো ওই পাথরটা। একটা মামুলি পাথরকে ঘিরে এত শত কিছু ঘটল। হরকেশ খুক খুক স্বরে হাসল। মামুলি পাথর? মামুলি পাথর নয়। তাহলে বলছি, এর পরের প্রশ্ন। একটা প্রশ্ন ছিল যেটা কিনা পরে জানতে পেরে সমাধান হয়ে গেছে। কোনটার? ওই চোর পাইপ বেয়ে ছাদে কি করে উঠেছিল? বাঁদর ছাড়া মানুষের পক্ষে তো সেই কাজ সম্ভব ছিল না। কিন্তু পরে বুঝতে পারলাম চোর ঘরেই ছিল। আচ্ছা বেশ, এরপর? এরপর এরপর থেকে তুমিই বলো।
হরকেশ চায়ে একটা চুমুক দিয়ে বলতে শুরু করল। সিদ্ধার্থবাবুর মুখ থেকে যখন জানতে পারলাম ওই পাথরের প্রতি আরও একজনের নজর ছিল, তখন আমার প্রথম সন্দেহটা তার বন্ধুর উপরে গিয়েই পড়ল। ভাবলাম তদন্ত ওখান থেকেই শুরু করা যাক। প্রথম সন্দেহজনক ব্যক্তির থেকে রহস্য উন্মোচন না হলে পরে হয়তো অন্যভাবে তদন্ত করতে হতো, কিন্তু দেখলাম না। আমরা ফণীবাবুর বাড়িতে গেলাম, কিন্তু গিয়ে দেখলাম উনি শয্যাশায়ী। প্রথমে আমার সন্দেহ হল ভদ্রলোক এটা কি ভান করছেন, কিন্তু না। তারপর ভেবে দেখলাম সেটা হতে পারে না, কারণ ঘরটায় ঢোকার পরই দেখেছিলেন নিশ্চয়ই কেমন একটা ওষুধ ওষুধ ফিনাইল ফিনাইল গন্ধ। আরও একটা বিদঘুটে গন্ধ ছিল, সেটা আর উল্লেখ করলাম না, আশা করি বুঝেই গেছ। যাই হোক, তারপর ওনার মুখ থেকে সব কথা শুনে জানতে পারলাম কি কি ঘটেছে। ভদ্রলোক সত্যিই ক্যান্সারে আক্রান্ত, এবং গোড়া থেকে উনি যা যা বলেছেন তাতে আমার বিশ্বাস হলো। কিন্তু জানো, তখনও আমি মনে মনে ভাবছিলাম আমায় বুঝিয়ে আবার অন্যভাবে তদন্ত শুরু করতে হবে। ফণীবাবুর ছেলে যে ওই কাজ করতে পারে সেটা আমার সন্দেহ হয়নি, কিন্তু এরপর ওই ছবিটার দিকে আমার চোখ গেল। বুঝতে আর বাকি রইল না। ছবিটা একটু আগের হলেও দেখে বুঝতে পারলাম ওটা কে। তোমাকেও দেখালাম, এবং তোমার চোখেও ফাঁকি গেল না। এ কথা খুব জোর দিয়ে বলতে পারি না যে ফণীবাবু এই সম্পূর্ণ ঘটনা জানতেন কিনা, কিন্তু যখন শুনলাম এর পিছনে একটা সৎ উদ্দেশ্য রয়েছে, দেশের এবং দশের উপকার জড়িয়ে আছে, তখন পুরো ঘটনাটা জানতে পেরেও আমি চেপে গেলাম। কিন্তু মক্কেলকে তো জানাতেই হয়, তাই আমি সিদ্ধার্থবাবুর বাড়িতে ফিরে এসে ওনাকে সব ঘটনা খুলে বললাম। আমার অনুমান ছিল সিদ্ধার্থবাবু যদি সত্যিই সবকিছুর থেকে অজ্ঞাত থাকেন, তাহলে উনি সবকিছু জানার পরও ফণীবাবুর ছেলেকে ক্ষমা করে দেবেন। আর হলো তাই। এয়ারপোর্টে ফোন করে জানতে পারলাম কলকাতা থেকে লন্ডনের আজ কোনো ফ্লাইট নেই, কিন্তু দিল্লি থেকে আছে, এবং সম্ভবত কটা বাজে? 6টা তো। মিনিট 10 আগে সেটা লন্ডনের জন্য টেক অফও করে গেছে। সিদ্ধার্থবাবু যদি ক্ষমা নাও করতেন, তাহলেও আমি সে কথা জানাতাম না। আমি জিজ্ঞেস করলাম, কেন? নৈতিকতা অজয়। দেখো, বস্তুত ওই পাথর সিদ্ধার্থবাবুর নয়। উনি যেটা করেছেন, বন্ধুত্বের দিক থেকে বিচার করলে উনি ভুলই করেছেন, তাই নয় কি? সেই কারণে আমি আর ওনাকে আগ বাড়িয়ে বলতে গেলাম না যে ওটা একটা পাথর নয়, ওটা আসলে একটা কাঁচা হীরা। হ্যাঁ, বলো কি হে? ঠিকই বলছি। অর্থাৎ এটা আমার অনুমান। আমি যদি ওনাকে বলতাম পাথরের আসল সত্যতা, যদি জানাতাম, উনি তাহলে ছেলেটিকে ক্ষমা করতে পারতেন কিনা সেটা বলা ভারী শক্ত। বরং আবার হয়তো পাথরের শোকে উনি ভিমড়ি খেয়েই পড়তেন, এটাও হতে পারত। ফণীবাবুর ছেলের অনেক টাকার প্রয়োজন। পাথরটা দামি যদি নাই হবে, তাহলে এত কসরত করতে যাবে কেন? আর সবচেয়ে মূল্যবান পাথর কি হতে পারে? হীরা। সুতরাং সেই কারণেই এত শত ঘটনা। এবার পরিষ্কার হলো। তবে হরকেশ, সিদ্ধার্থবাবু কিন্তু সত্যিই ভালো মানুষ। কমলবাবু ঠিকই বলেছিলেন। ভদ্রলোকের মন কিন্তু খুব পরিষ্কার। দেখলে না, তুমি মানা করা সত্ত্বেও উনি কেমন তোমার পারিশ্রমিক দিতে সংকোচ করলেন না। তবে অজয়, একটা বিষয় আমার নিজের কাছেও এখনো পরিষ্কার হলো না। কোন বিষয়? ওটা যে একটা হীরা,
সেটা ফণীবাবুর ছেলে বুঝল কি করে, তাও আবার অত অল্প বয়সে, শুধুমাত্র চোখের দেখাতেই? না অজয়, এটা রহস্যই থেকে গেল। কিন্তু না, রহস্য থাকল না। এর কিছুদিন পর বিদেশ থেকে ফোন আসলে পর যেরকমভাবে ফোন বাজে, সেরমভাবে ফোনের ঘণ্টি বেজে উঠল। হরকেশ গিয়ে ফোন তুলল। হ্যালো। নমস্কার হরকেশবাবু, আমি ইন্দ্রনীল চ্যাটার্জি, ফণীভূষণ চ্যাটার্জির ছেলে। আপনাকে ধন্যবাদ জানানোর জন্য ফোন করলাম। আপনি সেদিন চাইলে অনায়াসে আমার যাওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারতেন, কিন্তু আপনি সেটা করেননি। উপরন্তু আমি পরে খোঁজ নিয়ে জানতে পেরেছি আপনি বাবার সাথে সিধু কাকার মিল করিয়ে দিয়েছেন। বাবা কিন্তু সত্যিই বন্ধুকে খুব ভালোবাসত। বহুদিন এই যন্ত্রণা বহন করেছেন। শেষ বয়সে বাবার সেই দুঃখ আপনার জন্যই ঘুচেছে। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি তো নিশ্চয়ই শুনেছেন আমি কেন এই কাজ করেছি। নিজের জন্য নয়, বিশ্বাস করুন, বিজ্ঞানের স্বার্থে, মানুষের স্বার্থে। জানি, আর জানি বলেই আমার চোখে আপনি অপরাধী নন। কিন্তু একটা কথা বলুন, এ কথা না জিজ্ঞেস করলেই নয়, আপনি নিশ্চিত হলেন কি করে যে ওটা আসলে একটা হিড়ে? নিশ্চিত ছিলাম না, আমার অনুমান ছিল। বাবার কাছে ছেলেবেলায় সব কথা শুনি এবং আফ্রিকার যাত্রার বিভিন্ন ছবি বাবার কাছেও ছিল। ওই পাথরটারও একটা ছবি বাবার কাছে থেকে যায়, সেটা আমিও দেখেছিলাম। বিভূতিভূষণের একটা উপন্যাস পড়েছিলাম, তাই আমি তারপর থেকে গ্রন্থাগারে গিয়ে পাথরের বিষয়ে নানান বই সংগ্রহ করে তার ব্যাপারে পড়াশোনা শুরু করি। এরপর চোখের সামনে সেই বস্তুটা যখন দেখি, তখন আমার মনে একটা বিশ্বাস চেপে বসে যে ওটা হিরে হলেও হতে পারে, কিন্তু নিশ্চিত কোনোদিনই ছিলাম না। প্রয়োজনের সময় ভাবলাম একটা চেষ্টা করেই দেখা যাক। ততদিনে আরো ভালোভাবে জেনে গেছি, কি করে পরীক্ষা করতে হয় তাও জেনেছি। ওনার বাড়িতে গিয়ে চুপি চুপি আমি সেই পরীক্ষাগুলো চালাই। যেদিন নিশ্চিত হই, তারপরের দিনই ঠিক করলাম কি কি করতে হবে। সবাইকে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে মাঝরাতে আমি ওই কাজ সারি। আমি একজন ডাক্তার, তাই জানি কতটা পরিমাণ ওষুধ পেটে গেলে পর মানুষ দীর্ঘ সময় পর্যন্ত গভীর নিদ্রায় থাকতে পারে। কুকুরটাকে পর্যন্ত সেদিন খাইয়েছিলাম, কিন্তু এ কাজ আমার করা উচিত হয়নি। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আচ্ছা, নমস্কার। কোনোদিন দেশে ফিরলে পরে আপনার সাথে অবশ্যই দেখা করব। শুনছিলেন সাদা পাথর। হরকেশ বক্সী এই নামটা নিতে আমি বাধ্য হয়েছি, তার কারণ আপনারা অনেকেই জানেন। আর এত দূর অবধি যখন গল্পটা শুনেছেন, আমাকে সহ্য করেছেন, তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর বিভিন্ন প্রবাসী যারা বাইরে থাকেন, অনেক সময় মেল করেন, কমেন্ট করেন। বিশ্বাস করুন, এই ইউটিউব চ্যানেলে কমেন্টটা একটা তালি বলে মনে হয়। কমেন্ট, লাইক এবং শেয়ার পারলে সেটা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। পরের গল্পে আবার দেখা হচ্ছে।